গত ৮০ বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারাই অশিক্ষিত, ক্রিমিনাল। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। ওরা আমাদের ভোট দেয় না, অনেক কিছু চালু হবে, অনেক কিছু বন্ধ হবে। সরকার তৈরি হওয়ার আগেই সংখ্যালঘুদের উদ্দেশ্যে বড় বার্তা দিলীপ ঘোষের। তিনি স্পষ্ট বলছেন, সংখ্যালঘুদের উন্নয়ন করার জন্য বিজেপির কোনো দায় নেই, তারাই অশিক্ষিত, গরিব, ক্রিমিনাল। ২৬-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়ে গিয়েছে। সরকার গঠন করতে চলেছে বিজেপি। ৯ই মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। তার আগেই রাজ্যের ৩৩% সংখ্যালঘুদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল জয়ী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। তিনি সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সংখ্যালঘুদের তো উন্নয়ন হয়েছে, আবার কি সংখ্যালঘু উন্নয়ন? আমরা সবকা সাথ সবকা বিকাশ করি। গত ৮০ বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারাই অশিক্ষিত, গরিব, ক্রিমিনাল। কেন? বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। ওরা আমাদের ভোট দেয় না, কিন্তু সমস্ত সুবিধা ওরা পাবে। নরেন্দ্র মোদীও দিয়েছেন, আমরাও দেব। অনেক কিছু চালু হবে, অনেক কিছু বন্ধ হবে। সরকার তৈরি হওয়ার পর ঠিক হবে সেগুলো। কি বলেছেন একেবারে নিজস্ব ভঙ্গিতে, রগরগে স্টাইলে দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। আবার কি আলাদা করে সংখ্যালঘু উন্নয়ন? আমরা তো সবকা সাথ সবকা বিকাশ করি। গত ৮০ বছর ধরে সংখ্যালঘুদেরই উন্নয়ন হয়েছে, অথচ তারা গরিব, তারা অশিক্ষিত, তারা ক্রিমিনাল। কেন? এবার তারা নিজেকে প্রশ্ন করুন প্রথম, আর ওই পার্টিগুলোকে প্রশ্ন করুন। বিজেপির কোনো দায় নেই সংখ্যালঘুদের উন্নয়ন করার। ওরা আমাদের ভোটও দেয় না। হ্যাঁ, কিন্তু বাড়ি ঘর সুবিধা সরকারি সবাই পাবে, সেখানে কোনো ভেদাভেদ হবে নি। নরেন্দ্র মোদী আগেও দিয়েছেন, আমরাও দেবো। জানি না, সেটা সরকার হোক, ডিসিশন নেবে। কিন্তু সংখ্যালঘু উন্নয়ন যদি বাই চান্স দপ্তরটা চালু রাখতে হয়, তো সংখ্যালঘু মুখ দিয়ে মন্ত্রী করে। অনেক কিছু চালু হবে, অনেক কিছু বন্ধ হবে, সরকার হওয়ার পরে ডিসিশন হবে। ভারতবর্ষে এত বিরাট সংখ্যায় ট্রাইবেল আছেন, 10 কোটির বেশি। তাদের কথা কেউ ভাবতো না। মাননীয় প্রধানমন্ত্রী আর অটলজি এসে প্রথম ট্রাইবেল একজন ক্যাবিনেট মিনিস্টার তৈরি করেন, এবং এখনও সেটা চলছে। যারা বাংলা জঙ্গলে সব পিছিয়ে আছে, যাদের কথা কেউ ভাবে না, তাদের কথা আমরা ভেবেছি। বাকিদের কথাও ভাববো, কেউ আলাদা হবে না। দিকে দিকে বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গেও দিলীপবাবু নিজের বক্তব্য রেখেছেন। তিনি বলছেন, পুরনো কালচার চলছে, পুলিশের এখনো ঘুম ভাঙেনি, সেগুলো ঠিক করতে হবে। নতুন সরকার ক্ষমতায় এলে পরিবর্তন হবে। ৯ তারিখে সব দেখতে পারবেন, মানে ৯ তারিখের পর থেকে সব দেখতে পারবেন। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। পুরনো সরকারের পুরনো কালচার চলছে, পুলিশের এখনও পুরো ঘুম ভাঙেনি, চুড়ি এখনও খুলে ফেলতে পারেনি পুলিশ। সেগুলো খুলতে হবে, তো তারপরে বোঝা যাবে। আসল সরকার শপথ নিলে তখন এর পরিবর্তন হবে। যারা এই ফাঁকের সুবিধা নিচ্ছেন, তাদেরকে অনেক অসুবিধায় পড়তে হবে। কি হবে এক্স্যাক্টলি দেখতে পাবেন ৯ তারিখের পরে। মমতার মন্ত্রিসভা ভাঙলেন রাজ্যপাল। এ তো ভাঙারই ছিল। পুরনো না ভাঙলে নতুন গড়বে কী করে? উনি ভাবছিলেন বোধহয় ওই মন্ত্রিসভাটা চালিয়ে যাবেন। এই ভুলটা ওনার ভাঙতে সময় লাগবে, 1-2 দিন। হাওয়া দিয়ে যাচ্ছে অনেকে, উনি এখন হাওয়াতে ভাসছেন। যখন বাস্তবে পড়বেন তখন বুঝতে পারবেন পরিস্থিতি। শেষ প্রশ্ন, যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বিধানসভা ভাঙচুর করেছে, সেই মমতা বাড়িতে বসা, আর ওদিকে তার মন্ত্রিসভাটি বরখাস্ত হয়ে গেল রাজ্যপাল দ্বারা। না, উনি তো বিধানসভায় বসারও যোগ্যতা হারিয়েছেন। কালীঘাটে বসে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো কাজ ওনার হাতে থাকবে না। একেবারে নিজস্ব ভঙ্গিতে দিলীপ ঘোষ একেবারে অ্যাকশন মোডে দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে বসার যোগ্যতা নেই, কার্যত এই ভাষাতেই তিনি ব্যাখ্যা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন, এই বক্তব্যটাই তুলে ধরার চেষ্টা করছেন বিজেপি নেতারা, বিশেষ করে শুভেন্দু অধিকারী। তিনি তো এটা বলছেন বারবার করে, সাংবাদিকদেরও তিনি বলছেন, যখনই সাংবাদিকরা প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বক্তব্য নিয়ে, তখন তিনি এটাই বলছেন যে আপনাদের কাছে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো গুরুত্ব রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন। পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা ভোট খুব কমই গুরুত্বপূর্ণ ছিল। সারা দেশ থেকে বটেই, এমনকি আন্তর্জাতিক মিডিয়ারও নজর ছিল এবারের বাংলার ভোটের দিকে। এবারে এই যে খুবই ভীষণ গুরুত্বপূর্ণ কেন আমি প্রথমেই বললাম, কারণ হচ্ছে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প তিনি প্রধানমন্ত্রীকে ফোন করে এই পশ্চিমবঙ্গে ইলেকশনে জয়লাভের জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন বা তাকে কংগ্রাচুলেট করেছেন। তার মানে পশ্চিমবঙ্গের ভোটের দিকে শুধুমাত্র যে ভারতের বা ভারতবাসীর নজর ছিল বা পশ্চিমবঙ্গবাসীর নজর ছিল এরকম নয়।
গোটা বিশ্বের নজর কোথাও না কোথাও ছিল পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনের দিকে। একই সঙ্গে যেটা জানতে পারা যাচ্ছে যে এই জল্পনা মানে যেটা নিয়ে খবর উঠেছে বারবার, যে পরিবর্তন না প্রত্যাবর্তন, কোন তত্ত্বে শিলমোহর দেবেন রাজ্যের মানুষ, এই নিয়ে জল্পনার অন্ত ছিল না। শেষ পর্যন্ত দু দফায় ভোটে 90% বেশি, প্রায় 93% ভোট পড়ায় সরকার বিরোধিতা স্পষ্ট বলে দাবি। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের যুক্তি ছিল, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রীর এতগুলি উন্নয়নমূলক প্রকল্প দিয়েছেন মমতা ব্যানার্জি, তাই রাজ্যের মানুষ এসআইআর-এর জবাব দিয়ে চতুর্থবারের জন্য জোড়া ফুলের সরকারকেই ক্ষমতায় আনবে। কিন্তু ভোট গণনার দিন সকাল থেকেই আমরা দেখতে পেলাম একেবারে উল্টো ট্রেন্ড। 2021-এ যেরকম ট্রেন্ড দেখেছিলাম তার একেবারে বিপরীত। তৃণমূল সরকারকে কার্যত উৎখাত করে বিজেপি সরকার গঠনের পক্ষেই রায় দিয়েছেন রাজ্যের মানুষ। কিন্তু দিনভর টানটান উত্তেজনার পর ঘোষণা করা হয় ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারী 15,000-এরও বেশি ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়েছেন। এবারে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে তো ইস্তফা দিতেই হতো, কিন্তু তিনি ইস্তফা দেবেন না, পরিষ্কার জানিয়েছিলেন। তিনি বলছেন যে আমি হারিনি, আমি তাই ইস্তফা দেবই না। এ কীরকম বাগাড়ম্বর কথা, সেটা নিয়ে বিশ্লেষক মহল, তত্ত্বাভিজ্ঞা মহল তারাও কিন্তু কিছুটা সন্দিহান হয়ে পড়েছিলেন। তো মমতা কি বলেছিলেন নিজের রেজিগনেশন না দেওয়া প্রসঙ্গে, একবার সেটাও শুনে নিন। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. এদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ইস্তফা না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যখন রাজনৈতিক মহলে প্রবল সমালোচনা চলছে, তখন পড়শি বাংলাদেশের এক নেতা মমতা ব্যানার্জির এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছিলেন। একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জিকে বার্তা দিয়েছেন, পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন, আমরা সাহায্য করব। ভাবুন একবার, ভারত বিরোধী ষড়যন্ত্র কিভাবে চলছে এবং পশ্চিমবঙ্গের বা আমাদের দেশের একটি রাজনৈতিক দলকে উস্কানি দেওয়া হচ্ছে যাতে সেই দলটিও তাদের সঙ্গে কাজ করে বা তাদের সঙ্গে হাত মিলিয়ে চলে। যে ব্যক্তিকে আমরা ছবিতে দেখাচ্ছি, মোহাম্মদ নুরুল হুদা, ইনি জামাতে ইসলামীর নেতা বলে পরিচিত বাংলাদেশে, এবং এই ব্যক্তি মমতাকে উস্কাচ্ছিলেন, মানে ভিডিও বার্তায় উস্কে বলছিলেন যে আলাদা রাষ্ট্র গঠন করার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।